প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে তোমাদের মিওসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। তোমরা জেনেছো যে মিওসিস কোষ বিভাজনের ফলে একটি মাতৃকোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয় এবং প্রতি কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়, এবং যে 4টা কোষ সৃষ্টি হয় তারা সমগুণ সম্পন্ন হয় না। অর্থাৎ নতুন কোষগুলোতে বা মিওসিসের ফলে সৃষ্ট জীবের নতুন চরিত্রের উদ্ভব বা নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়। তো কিভাবে একটি থেকে 4টি হচ্ছে এবং মাতৃকোষ থেকে ক্রোমোজোম তার অর্ধেক হয়ে যাচ্ছে, এই প্রক্রিয়াটা এখন আমরা দেখব। মিওসিস প্রক্রিয়াকে 4টি ভাগে ভাগ করা হচ্ছে। এটি একটি ধারাবাহিক প্রসেস। তারপরেও বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো আলোচনার সুবিধার্থে প্রধান 4টি পর্যায়ে ভাগ করা হচ্ছে। প্রথমেই হচ্ছে কি ইন্টারফেস। তোমরা জানো ইন্টারফেস পর্যায়ে কি হয়। ইন্টারফেস পর্যায়ে ডিএনএ গুলো ডবল হয়ে যায়, প্রয়োজনীয় প্রোটিন, আরএনএ এগুলো সংশ্লেষিত হয়। আর মিওসিস 1, তারপরে হলো ইন্টারকাইনেসিস। মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যবর্তী যে সময়, সেটিকে বলা হচ্ছে ইন্টারকাইনেসিস। মিওসিস 1 কে আবার 4টা পর্যায়ে ভাগ করা হচ্ছে: প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। তারপরে প্রোফেজ 1টা দীর্ঘস্থায়ী, এটাকে 5টা উপদশায় ভাগ করা হয়: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। মিওসিস 2টাকে 4টি পর্যায়ে ভাগ করা হচ্ছে: প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। তাহলে আমরা এখন প্রক্রিয়াটার আলোচনায় চলে যাই। মিওসিস 1 এর প্রথম যে পর্যায় সেটা হলো প্রোফেজ 1। এই পর্যায়টা দীর্ঘস্থায়ী পর্যায়। এই পর্যায়কে 5টি উপদশায় ভাগ করা হয়েছে। প্রথমটি হলো লেপ্টোটিন মোটামুটি একটি দীর্ঘস্থায়ী পর্যায়। লেপ্টোটিন নিউক্লিয়াসে, এখানে কি হয়, এই পর্যায়ে নিউক্লিয়াসের মধ্যে থেকে পানি বের হয়ে যায় এবং ক্রোমোজোম গুলো সংকুচিত ও পুরু হয়। তোমরা জানো যে ইন্টারফেজ দশায় ক্রোমোজোম গুলো কিভাবে থাকে, সরু সুতার মতো ক্রোমাটিন তন্তু আকারে থাকে। তো পানি যখন বের হয়ে যায় তখন এই তন্তুটা ভেঙে যায়, ভেঙে গিয়ে সুতাকৃতির কতগুলো ক্রোমোজোম গঠিত হয়। যেহেতু পানি বের হয়ে যায় সেহেতু রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং আলোক অনুবীক্ষণ যন্ত্রে ক্রোমোজোম গুলোকে দেখা যায়। ক্রোমোজোম আলাদা, ক্রোমোজোমের আকৃতি বোঝা যায়। এই সময়ে ক্রোমোজোমে বহু ক্রোমোমিয়ার দেখা যায়। ক্রোমোমিয়ার কি তোমাদেরকে ক্রোমোজোম পড়ানোর সময় আমি বলেছিলাম, আরেকটু বলি। ক্রোমোমিয়ার হচ্ছে ক্রোমোজোম গুলোর যে কয়েলিং হয় বা কুণ্ডলিত হয়, এই কুণ্ডলিত হওয়ার সময় জায়গায় জায়গায় ডিএনএ এবং হিস্টোন প্রোটিন কুণ্ডলিত হয়ে একটি করে গোলাকার আকৃতি গঠন করে। এটিকে বলা হচ্ছে ক্রোমোমিয়ার। তো ক্রোমোমিয়ার গুলো সুস্পষ্টভাবে দেখা যায়। ক্রোমোজোম গুলো অবিভক্ত ও দীর্ঘ থাকে, অর্থাৎ কোনো ক্রোমাটিডে বিভক্ত হয় না। ক্রোমোজোম গুলো কোনো ক্রোমাটিডে বিভক্ত হয় না, মোটামুটি লম্বা থাকে। এই যে দেখো, এখানে উদ্ভিদ কোষের একটি লেপ্টোটিন পর্যায়ের চিত্র দেয়া আছে। এই যে দানার মতো, এটি একটি লাল রঙের 2টো ক্রোমোজোম দেয়া আছে আর সবুজ রঙের 2টো ক্রোমোজোম দেয়া আছে। তো এই ক্রোমোজোম গুলোর গায়ে দেখো, এই যে দানাগুলো দেখতে পাচ্ছ, এগুলো ক্রোমোমিয়ার। এই দানার গঠনগুলো ক্রোমোমিয়ার। এগুলো আর কিছু না, এই ডিএনএ হিস্টোন প্রোটিন প্যাচিয়ে কয়েলাকৃতির হয়ে এইভাবে কতগুলো, শুধুমাত্র এই লেপ্টোটিন পর্যায়েই ক্রোমোমিয়ার দেখা যায়, অন্য কোনো পর্যায়ে দেখা যায় না। মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার। তো ক্রোমোজোম গুলো এই পর্যায়ে 2টো ক্রোমাটিডে বিভক্ত থাকে না, অবিভক্ত অবস্থায় থাকে। প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার গুলো সাধারণত নিউক্লিয়ার মেমব্রেনের কাছে এসে এক স্থানে জমা হয় বলে এটাকে বুকে বলা হচ্ছে। এই দেখো প্রাণী কোষে, এখানে একটা বুকের চিত্র দেওয়া আছে। এটি একটি প্রাণী কোষে এটি হলো নিউক্লিয়াসের মধ্যে সেন্ট্রোমিয়ার গুলো ঠিক এই যে প্রান্তে নিউক্লিয়ার মেমব্রেনের কাছে এসে জমা হয় এবং সাইডে এর বাহুগুলো থাকে। তো এই গঠনটাকে ফুলের তোড়ার মতো মনে হয়, যে কারণে এটিকে বুকে স্টেজ বলা হয়। বুকে স্টেজ বলা হয় ওই উচ্চারণের, ইংরেজি শব্দ তো উচ্চারণের ক্ষেত্রে বুকে বা বকে যেটাই করো না কেন।
তো দেখো প্রাণীর ক্ষেত্রে এখানে একটি প্রাণী কোষের লেপ্টোটিন পর্যায়ের চিত্র দেওয়া আছে। ক্রোমোজোম গুলো অবিভক্ত অবস্থায় আছে, মোটামুটি খাটো এবং মোটা হয়েছে। হ্যাঁ, এখানে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস রয়েছে। আবার প্রাণীর ক্ষেত্রে যে সেন্ট্রোজোম থাকে, সেন্ট্রোজোমের মধ্যেকার সেন্ট্রিওল বিভক্ত হচ্ছে, বিভক্তের সূচনা হচ্ছে, এখানে এখনো বিভক্ত হয়নি, এটি বিভক্ত হয়ে যাবে পরবর্তী ধাপে। জাইগোটিন পর্যায়, জাইগোটিন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড়া সৃষ্টি হয়। জোড়া সৃষ্টি হওয়াটাকে সিন্যাপসিস বলে। এখন হোমোলোগাস ক্রোমোজোম কি, দেখো এই যে নিচে আমি দিয়ে দিছি, ডিপ্লয়েড জীবে আকার আকৃতি, ক্রোমোমিয়ারের অবস্থান ও সংখ্যা প্রভৃতির দিক হতে দুটি ক্রোমোজোম এক রকম থাকে। হ্যাঁ, এদের একটিকে অপরটির হোমোলোগ বা সমসংস্থ বলে। তোমরা জানো যে ডিপ্লয়েড জীবে 2 সেট ক্রোমোজোম থাকে। তো 2 সেট ক্রোমোজোমের প্রতিটা ক্রোমোজোমের একটি ক্রোমোজোমের আরেকটি হোমোলোগ থাকে। হোমোলোগ কাকে বলবো, যে আকার আকৃতি, ক্রোমোমিয়ারের অবস্থান, সংখ্যা, অর্থাৎ আকার আকৃতি ও জিনের সজ্জারীতি যদি একই রকম থাকে দুটো ক্রোমোজোমের, তাহলে ক্রোমোজোম দুটোকে একত্রে হোমোলোগাস ক্রোমোজোম বলা হয় এবং একটিকে অপরটির হোমোলোগ বলা হয়। তো এটা কোথায় থাকে, ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে থাকে। তো বুঝছো, তো এই দুটি হোমোলোগের যে কোনো নির্দিষ্ট স্থানে অবস্থিত জিন দুটি একই চারিত্রিক বৈশিষ্ট্য নির্ণয় করে। অর্থাৎ কি, যে জিনের অবস্থানটাকে আমরা কি বলি, লোকাস বলি। তো একটা ক্রোমোজোমের একটি লোকাসে যে অ্যালিলটি থাকবে, পরের লোকাসের ঠিক সেই জিনটাই থাকবে। এই দুটিকে, জিনগুলোকে বলা হচ্ছে অ্যালিল। সেম আকৃতির জিন দুটিকে বলা হচ্ছে অ্যালিল। আর সমরূপ ক্রোমোজোমের মধ্যে আকর্ষণ ঘটে, অর্থাৎ এই হোমোলোগাস ক্রোমোজোম দুটোর মধ্যে আকর্ষণ ঘটে। ঠিক এই আকর্ষণের কারণেই এই উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড়ার সৃষ্টি হয়। অর্থাৎ আকর্ষণের ফলে এরা দুজন পাশাপাশি আসে। এই দুটি হোমোলোগাস ক্রোমোজোম, এই দুটোকে একত্রে বলবো হোমোলোগাস ক্রোমোজোম, একটি আরেকটির হোমোলোগ। তো এদের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয় এবং এরা জোড়া বাঁধে। তো যে প্রক্রিয়ায় এরা জোড়া বাঁধে, এদের জোড়া বাঁধার যে প্রক্রিয়া, সেটিকে বলা হচ্ছে সিন্যাপসিস। এই সিন্যাপসিস বিভিন্ন জায়গায় শুরু হতে পারে। এই জোড় সৃষ্টিটা বিভিন্ন ভাবে হতে পারে। এটি হতে পারে সেন্ট্রোমিয়ার অংশে প্রথমে শুরু হলো জোড় বাঁধা। প্রথমে তো এলোমেলো অবস্থায় থাকে, তাই না? তো সেন্ট্রোমিয়ার অংশে জোড় বাঁধা শুরু হয়। প্রথমে সেন্ট্রোমিয়ারে যদি কাছাকাছি আসে, তারপরে আস্তে আস্তে এই পাশের বাহুগুলো পাশাপাশি হয়ে যায়। আবার যে কোনো এক প্রান্তে হতে পারে, এই সিন্যাপসিস এই জায়গায় হতে পারে। এই জায়গায় শুরু হলো, এক প্রান্তে শুরু হয়ে দেখা যাচ্ছে যে এখানে শুরু হয়ে অপর প্রান্ত পর্যন্ত অগ্রসর হচ্ছে, অথবা যে কোনো জায়গায় শুরু হতে পারে। তো এই জোড় বাঁধা সিন্যাপসিস হওয়ার ফলে যে দুটো ক্রোমোজোম পাশাপাশি যখন অবস্থান করে, তখন এই ক্রোমোজোম জোড়াকে বাইভ্যালেন্ট বলা হয়। পাশাপাশি দুটো হোমোলোগ অবস্থিত হলে যে দুটো হোমোলোগাস ক্রোমোজোম থাকে, এই দুটোকে একত্রে বলা হয় বাইভ্যালেন্ট। এই হোমোলোগাস ক্রোমোজোমের জোড়াকে বলা হয় বাইভ্যালেন্ট। তো এই পর্যায়ে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন দেখা যায়। আর প্রাণী কোষের ক্ষেত্রে এইখানে এসে সেন্ট্রোমিয়ারের বিভক্তি শুরু হয়। দেখো এই যে এখানে এখানে এসে সেন্ট্রিওলের বিভক্তি শুরু হয়। যে সেন্ট্রিওলটি দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং এগুলো অ্যাস্টার রশ্মি নিক্ষিপ্ত করবে পরবর্তীতে। তাহলে প্যাকাইটিন পর্যায়ে কি হয়, যে ক্রোমোজোম গুলো আরো খাটো এবং মোটা হয়। প্রতিটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। এ পর্যন্ত আমরা দেখছিলাম কি, একটা বাইভ্যালেন্টের মধ্যে ক্রোমোজোম গুলো অবিভক্ত অবস্থায় ছিল। হ্যাঁ, শুধুমাত্র বাইভ্যালেন্ট তৈরি করেছিল। তাই এখানে প্যাকাইটিন দশায় এসে ক্রোমোজোমের প্রত্যেকটা ক্রোমাটিড লম্বালম্বি ভাবে প্রতিটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। তাহলে প্রতি বাইভ্যালেন্টে দেখো কি থাকবে, যে প্রতি বাইভ্যালেন্টে দুইটা সেন্ট্রোমিয়ার আর 4টা ক্রোমাটিড, তাই না? তো এই 4টা ক্রোমাটিড এবং দুইটা সেন্ট্রোমিয়ারকে একত্রে টেট্রাড বলা হয়। একত্রে এটিকে বলা হয়, এই যে প্রতি বাইভ্যালেন্টে দুটি সেন্ট্রোমিয়ার ও 4টি ক্রোমাটিড থাকে, এই অবস্থাকে টেট্রাড
বলে। আচ্ছা, একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। এই যে নীল ক্রোমোজোমটার পাশাপাশি দুইটা ক্রোমাটিড, এই দুটো হলো সিস্টার ক্রোমাটিড। আর বাইভ্যালেন্টের ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড গুলোকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। অর্থাৎ এটা একটা বাইভ্যালেন্ট, এর একটা নীল আর একটা লাল, এই দুটোকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এই উপপর্যায়ের শেষের দিকে বাইভ্যালেন্টের যে কোনো দুটি নন সিস্টার ক্রোমাটিডের একই স্থানে ভেঙে গিয়ে পুনরায় একটির সাথে অন্যটি জোড়া লাগে। তো এই হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে আকর্ষণ সৃষ্টি হলো, এরা বাইভ্যালেন্ট তৈরি করলো, কিন্তু পরবর্তীতে আবার প্যাকাইটিন পর্যায়ের শেষের দিকে এসে এই হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে আকর্ষণ কমে যায়, এদের বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণ শুরু হয় মূলত সেন্ট্রোমিয়ার অংশে সর্বাধিক বিকর্ষণ শুরু হয়। তখন কি করে, এই এই বাইভ্যালেন্ট থেকে হোমোলোগাস ক্রোমোজোম গুলো পরস্পর থেকে দূরে সরে যেতে শুরু করে। তো দূরে সরে যাওয়ার সময় দেখা যায় যে জায়গায় জায়গায় এরা সরে যাচ্ছে না, যেতে পারতেছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, জায়গায় জায়গায় ক্রোমাটিড গুলো জায়গায় জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে। এবং যে জায়গাগুলোয় এরা লেগে থাকতেছে সেখানে একটি এক্স আকৃতির গঠন লক্ষ্য করা যাচ্ছে, সেই গঠনটিকে বলা হচ্ছে কায়েজমা। এই গঠনটিকে বলা হচ্ছে কায়েজমা। তো এই কায়েজমা অংশে এগুলো পৃথক হতে পারে না, লেগে থাকে, কিন্তু এদের বিকর্ষণের ফলে কি হয়, এই কায়েজমা অংশে ক্রোমাটিড গুলো ভেঙে যায়, এন্ডোনিউক্লিয়াস এনজাইমের প্রভাবে এখানে ভেঙে যায়, কিন্তু পরবর্তীতে আবার সঙ্গে সঙ্গে এটা কি করে, লাইগেজ এনজাইমের কারণে আবার জোড়াও লেগে যায়। কিন্তু জোড়া লাগার সময় একটা ক্রোমোজোমের ক্রোমাটিডের সাথে আরেকটি ক্রোমোজোমের ক্রোমাটিডের জোড়া লেগে যেতে পারে। তখন কি হয়, দেখো এই যে নীল একটা ক্রোমোজোম, এর ক্রোমাটিডটা দেখা গেল যে ভেঙে গেল, এই জায়গায় একই জায়গায় কিন্তু ভেঙে যায়, একই জায়গায় ভেঙে যায়, আবার ওই জায়গাতেই জোড়া লাগে। তো তখন এগুলো খুব পাশাপাশি অবস্থানের কারণে এই নীল ক্রোমাটিডের সাথে লাল ক্রোমাটিড জোড়া লেগে গেল, আবার নীলের সাথে এই পাশের নীলটার সাথে এই পাশের লাল জোড়া লেগে যেতে পারে। তো এই কাজটা এর ফলে কি হয়, যে কিছু ক্রোমাটিডের এই ক্রোমোজোমের ক্রোমাটিডের সাথে এই ক্রোমোজোমের ক্রোমাটিডের কিছু অংশের বিনিময় ঘটে যায়। এই অংশের বিনিময়টিকে বলা হচ্ছে ক্রসিং ওভার। একটা একটা বাইভ্যালেন্টের কয়েক জায়গায় এরকম কায়েজমা থাকতে পারে। যদি বাইভ্যালেন্টের ক্রোমোজোম গুলো যদি লম্বা হয় তাহলে কয়েক জায়গায় এরকম কায়েজমা তৈরি হতে পারে, এবং যদি খুব ছোট হয় তাহলে আবার নাও হতে পারে, অথবা একটা কায়েজমা হতে পারে। হ্যাঁ, তো এখন দেখো যে ফলে ওই জোড়ার স্থানে ইংরেজি এক্স আকৃতির একটা অবস্থা সৃষ্টি হয়। এই এক্স চিহ্নের মতো জোড়া স্থলকে এক বচনে কায়েজমা বলা হয় এবং বহু বচনে কায়েজমাটা বলে। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পর অংশের বিনিময় ঘটে যাকে ক্রসিং ওভার বলে। এই ভেঙে যাওয়া এবং পরবর্তীতে জোড়া লাগার ফলে দেখা যাচ্ছে যে একটা ক্রোমাটিডের কিছু অংশ আরেকটি ক্রোমোজোমের ক্রোমাটিডের সাথে জোড়া লেগে যাচ্ছে, এটিকে বলা হচ্ছে ক্রসিং ওভার। প্রতিটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। এটা অনেক আগের কথা এখানে চলে আসছে, যাই হোক। হ্যাঁ, তা কায়েজমা সৃষ্টির ফলে যে ক্রসিং ওভার হয় তাতে ক্রোমোজোমে গুণগত পরিবর্তন সাধিত হয়। এটা বুঝো নাই? এই যে কায়েজমা, নীল ক্রোমোজোমের কিছু অংশ লালের মধ্যে গেল, লালের কিছু এটাতে গেল, তো এই যে অংশের বিনিময় হলো, এই অংশের বিনিময়টিকে বলা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের গুণগত পরিবর্তন সাধিত হয়। এই ক্রোমোজোমের কিছু জিন এটার মধ্যে চলে যায়। এটা আমি যখন ক্রসিং ওভার পড়াবো তখন দেখাবো, এখনই আর ওটাতে যাওয়ার দরকার নেই। শুধু এইটুকু তোমরা জেনে রাখো যে কায়েজমা সৃষ্টির ফলে যে ক্রসিং ওভার হয় এর ফলে ক্রোমোজোমে গুণগত পরিবর্তন সাধিত হয়। এই পর্যায়ে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন দেখা যায়, এখানে বিলুপ্ত হয় না, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় না। এখানে একটি প্রাণী কোষের প্যাকাইটিন দশার চিত্র দেয়া আছে। আচ্ছা, ডিপ্লোটিন পর্যায়ে কি হয়, ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোজোম গুলো এই উপপর্যায়ে আরো খাটো মোটা হয় এবং বাইভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয়ের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়। এটা কিন্তু প্যাকাইটিন দশায় শুরু হয়েছিল, এ পর্যায়ে সে বিকর্ষণ আরো বেশি হয় এবং
এর ফলে ক্রোমোজোম গুলো বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে। দেখো এই যে ক্রোমোজোম গুলো বিপরীত দিকে, এই যে সেন্ট্রোমিয়ার অংশে প্রথম বিকর্ষণটা বেশি হয় এবং ক্রোমোজোম গুলো বিপরীতে, প্রাণীর ক্ষেত্রে বিপরীত দিকে, একটা আরেকটা বিপরীত দিকে সরে যাচ্ছে। এই ক্রোমোজোম গুলো একটা আরেকটার বিপরীত দিকে সরে যাচ্ছে, বিকর্ষণের ফলে যখন এরা সরে যায় তখন এই যে কায়েজমাটা আছে, কায়েজমাটা আস্তে আস্তে প্রান্তের দিকে চলে যায়। এই যে ক্রোমাটিডের থেকে প্রান্তের দিকে, ক্রোমোজোমে প্রান্তের দিকে, ক্রোমাটিডের প্রান্তের দিকে কায়েজমা গুলো চলে যায়। তো কায়েজমার এই প্রান্তের দিকে চলে যাওয়াটাকে বলা হচ্ছে প্রান্তীয়করণ। কায়েজমা প্রান্তের দিকে সরে যাওয়াটাকে বলা হচ্ছে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। তাহলে বাইভ্যালেন্ট ক্রোমোজোম দ্বয়ের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়, ফলে এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে কিন্তু কায়েজমার স্থানে বাধাপ্রাপ্ত হয়। বিকর্ষণ ফলে দুটি কায়েজমার মধ্যবর্তী অংশে লুপের সৃষ্টি হয়, একটি ফাঁস বা লুপের সৃষ্টি হয় যে এই জায়গাগুলোতে। যদি একাধিক একাধিক কায়েজমা থাকে তাহলে একাধিক লুপ পরিলক্ষিত হয়, যদি একটা থাকে তাহলে একটাই লুপ দেখা যাবে। তো কায়েজমাগুলো ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যেতে থাকে, যত বেশি বিকর্ষণ বাড়ে ক্রোমোজোমগুলো পরস্পর থেকে দূরে সরে যায় ততই প্রান্তের দিকে কায়েজমাগুলো প্রান্তের দিকে সরে যেতে থাকে। কায়েজমার এই প্রান্তের দিকে সরে যাওয়াটাকে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন বলে। আচ্ছা, পঞ্চম যে উপদশা সেটি হলো ডায়াকাইনেসিস। এই উপপর্যায়ে ক্রোমোজোম গুলো আরো খাটো মোটা হয়, প্রান্তীয়করণ তখনও চলতে থাকে। এর শেষের দিকে সে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে এবং প্রাণীকোষের সেন্ট্রিওলটা কি করে, একেবারে মেরুতে, দুইটা সেন্ট্রিওল দুই মেরুতে চলে যায় অ্যাস্টাররশ্মি বিস্ফোরণের মাধ্যমে। এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্র তৈরির সূচনা হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্র তৈরির সূচনা এখানে হয়। এরপরে আসো যে মেটাফেজ 2। মেটাফেজ 2 ধাপে স্পিন্ডল যন্ত্র, মেটাফেজ 2 ধাপে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত থাকে, এটা থাকেই না এখানে, এবং দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। বাইভ্যালেন্টের প্রতিটি সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চল হতে, বিষুবীয় রেখা হতে সম দূরত্বে অবস্থান করে। আচ্ছা, আমরা এটা দেখি, একটু চিত্রটা দেখলে ক্লিয়ার হবে। এটি কি বিষুবীয় রেখা না? এটা একটা স্পিন্ডল যন্ত্র, এটা একটা তার এই যে মাঝের যে অংশটা এটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তো এইখান দিয়ে যদি একটা রেখা টানা হয় এটি একটা বিষুবীয় রেখা। তো বলা হচ্ছে বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম এই বিষুবীয় রেখা হতে সম দূরত্বে অবস্থান করে। বুঝা গেছে? সম দূরত্বে অবস্থান করে। কতিপয় ট্রাকশন ফাইবারের মাধ্যমে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো যুক্ত থাকে। তোমরা এটা মাইটোসিসেই জেনেছো যে স্পিন্ডল তন্তুর যে যে মাইক্রোটিউবিউল গুলোর সাথে বা যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোম যুক্ত থাকে সেগুলোকে ট্রাকশন ফাইবার বলা হয় বা ক্রোমোজোমাল তন্তু বলা হয়। তাই ট্রাকশন ফাইবার বা ক্রোমোজোমাল তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত অবস্থায় থাকে। এবং দেখো, যেহেতু এখানে একটি কি কায়াজমা ছিল, এখানেও কায়াজমা ছিল, কায়াজমা প্রান্তীয়করণের মাধ্যমে এখানে কিন্তু লুপ আকারে এটা অবস্থান করতেছে। দূরে সরে গেছে তখনও কিন্তু এখানে এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই। আচ্ছা, বাইভ্যালেন্টের ক্রোমোজোম ট্রাকশন ফাইবারের সাথে পৃথক থাকলে এই পর্যায়ে যখন পৃথক হয়ে যায় ক্রোমোজোম গুলো ট্রাকশন ফাইবারের টানে, ট্রাকশন ফাইবার তো সংকুচিত হয়ে মেরুর দিকে যাবে, এর টানে পৃথক হয়ে গেলে এই পর্যায়ে সমাপ্তি ঘটে। তাহলে মেটাফেজ 1 সমাপ্তি ঘটবে কখন? যখন বাইভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয় ট্রাকশন ফাইবারের টানে পৃথক হয়ে যায়, ক্রোমোজোম গুলো যখন পৃথক হয়ে যায় একটি আরেকটি থেকে, তখন এই পর্যায়ে সমাপ্তি ঘটে, শুরু হয় অ্যানাফেজ 1। তাহলে আচ্ছা, মেটাফেজ পর্যায়ের শুরুতেই কি হয়? মেটাফেজ পর্যায়ের শুরুতে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। আর হ্যাঁ, ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে চলে আসে, আসার পরে এগুলো পূর্বেই আসে, আসার পরে এখানে এরা কিভাবে অবস্থান করে? এই যে হ্যাঁ, সর্বাধিক খাটো এবং মোটা হয়।
এই পর্যায়ে, হ্যাঁ 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 হ্যাঁ, খাটো মোটা হয়। এই পর্যায়ে এগুলো কি করে, বিষুবীয় রেখা থেকে সম দূরত্বে অবস্থান করে, অর্থাৎ আহ, নিজস্ব একজোড়া ক্রোমোজোম অর্থাৎ একটি বাইভ্যালেন্ট তার মেরুর কাছাকাছি, যে যে মেরুর দিকে যাবে সে সেই মেরুর কাছাকাছি অবস্থান করে। তো এইভাবে নিরক্ষে, এভাবে যদি আমরা বলি নিরক্ষ রেখা এটা যদি হয় তাহলে সমদূরত্বে দুটো পাশাপাশি অবস্থান করে। এখানে এই বাইভ্যালেন্ট তো জোর জোর সৃষ্টি করে আসে, এর মধ্যে বিকর্ষণ শুরু হয়, বিকর্ষণ শুরু হওয়ার ফলে এদের কায়াজমা গুলো প্রান্তের দিকে সরে যায়, সরে যায়, এবং এই তখনও কিন্তু দেখো টার্মিনালাইজেশনের ফলে দেখো এরা কাছাকাছি আছে, এই জায়গাটা কায়াজমা অংশটা তখনও কাছাকাছি একদম প্রান্তে চলে আসছে। এবং যখনই ক্রোমোজোম দুটো আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তখনই মেটাফেজ পর্যায় শেষ হয়। এবং যখন মেরুর দিকে গমন শুরু করে তখনই যাওয়ার শুরুতেই অ্যানাফেজ শুরু। হোমোলোগাস ক্রোমোজোম গুলো পৃথক হয়ে যায় এবং বাইভ্যালেন্টের দুটি ক্রোমোজোম বিপরীতমুখী মেরুর দিকে ধাবিত হয়। বুঝছো? পৃথক হয়ে গেলেই এটা শেষ হয়ে গেল মেটাফেজ 1। এবং যখন এই দিকে গমন শুরু করলো, পৃথক হওয়ার সাথে সাথে এরা যাওয়া শুরু করে, এই ট্রাকশন ফাইবারটা সংকোচনের কারণে শুরু করে। আবার ক্রোমোজোমের মধ্যে কিছু গতিশীলতা থাকে, এটিপি এটিপি এটাকে মানে এটিপি শক্তি খরচ করে এরা বিপরীত মেরুর দিকে গমন করে, বিভিন্ন কারণে এগুলো মেরুর দিকে যায়। হুম, তাহলে দেখো হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হয়ে যায় এবং বাইভ্যালেন্টের দুটি ক্রোমোজোম বিপরীতমুখী দুই মেরুর দিকে ধাবিত হয়। ক্রোমোজোম সূত্রের সংকোচন, ক্রোমোজোমের যে সূত্রগুলো আছে এগুলো এগুলো সংকুচিত হচ্ছে, খাটো হচ্ছে। সংকোচন, সেন্ট্রোমিয়ারের বিকর্ষণ, এই দুটার মধ্যে বিকর্ষণ তৈরি হয়, সরে যায়। ট্রাকশন ফাইবারের সংকোচন, ট্রাকশন ফাইবার সংকুচিত হয়, ইত্যাদি সম্মিলিত ক্রিয়ায় হোমোলোগাস ক্রোমোজোমের মেরুমুখী চলন ঘটে। আচ্ছা, ক্রোমোজোমের মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয়, এগুলো তোমাদের মাইটোসিসের সময় তোমরা দেখেছো যে এই মেরুমুখী চলনে সবসময় সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী হয় এবং ক্রোমাটিড গুলো অনুগামী হয়। এটা 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 হলো অ্যানাফেজ, এটা এটা মেটাফেজ শেষ। অ্যানাফেজ যখন যাচ্ছে, হ্যাঁ অ্যানাফেজে দেখো এখানে চলে আসো অ্যানাফেজের বর্ণনায়। তাই যে মেরুমুখী চলন, এই যে সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী হয় এবং বাহুগুলো বা ক্রোমাটিড গুলো অনুগামী হয়। তো এবং এই সময় এই যে এইভাবে এর সেন্ট্রোমিয়ারের মেরুমুখী এই চলনটার কারণে এই সময়ে ক্রোমোজোম গুলোকে এর বাহুর দৈর্ঘ্য এবং সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ইংরেজি VLJI অক্ষরের মতো দেখায়। আচ্ছা, প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে অর্ধেক হয়। দেখো এখানে 4টা ছিল, টোটাল কটা ছিল? 4টা ছিল। এই যে এই মেরুতে 2টা গেল, এই মেরুতে 2টা গেল। তাহলে মাতৃকোষ প্রথম যে কোষটি বিভাজিত হতে শুরু করলো সে কোষে ছিল কটি? 4টি ক্রোমোজোম ছিল। এখানেও 4টি আছে, এখানেও 4টি আছে, কিন্তু এই যে এই মেরুতে চলে গেল 2টা, এই মেরুতে চলে গেল 2টা। তাহলে প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, অর্থাৎ প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা দাঁড়ায় 2n। যদি 4টা হয় 2n, যদি 4টা হয় তাহলে এর পরিবর্তে n, 2n এর পরিবর্তে n হবে 2টা, অর্থাৎ মিওসিস ডিপ্লয়েডে হয়, মিওসিস হয় ডিপ্লয়েডে, এবং অর্ধেক হয়ে গেলে প্রত্যেক মেরুতে ক্রোমোজোম সংখ্যা হয় হ্যাপ্লয়েড, অর্থাৎ n সংখ্যক। এবার আসো টেলোফেজ। টেলোফেজ দশায় কি হয় যে এই দশায় মেরুতে অবস্থিত, আমরা দেখলাম কি মেরুতে n সংখ্যক ক্রোমোজোম চলে গেল, মেরুতে অবস্থিত n সংখ্যক ক্রোমোজোমের চারদিকে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে এবং অভ্যন্তরে যে স্যাট ক্রোমোজোম থাকে সেই স্যাট ক্রোমোজোম কি করে? একটি নিউক্লিওলাস গঠন করে। তাহলে অভ্যন্তরে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। এই n সংখ্যক ক্রোমোজোমকে ঘিরে নিউক্লিয়ার মেমব্রেন এবং এর অভ্যন্তরে এই যে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটতেছে। এই নিউক্লিয়াস গুলোতে আবারও জল যোজন ঘটে, অর্থাৎ পানি এরা শোষণ করে নেয়। পানি শোষণ করে নেওয়ার ফলে
এখানে ক্রোমোজোমের যে প্যাঁচগুলো এগুলো খুলে যায়, ক্রোমোজোম গুলো লম্বা হয়। হ্যাঁ, যত বেশি প্যাচ খুলে যায়, সরু সুতার মতো আকৃতি গঠন করে, তখন এগুলো মানে অদৃশ্য মনে হয়, অস্পষ্ট মনে হয়। ক্রমান্বয়ে এদের রং ধারণ ক্ষমতাও হ্রাস পায়। হ্যাঁ, আবার প্রজাতি ভেদে কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে কোষ প্লেট সৃষ্টির মাধ্যমে কোষস্থ সাইটোপ্লাজম সমান দুই ভাগে বিভক্ত হতে পারে। আবার কিছু কিছু প্রজাতিতে কোষ প্লেট সৃষ্টি না হয়েই প্রোফেজ 2 শুরু হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা প্রজাতি ভেদে এর কার্যক্রমগুলো ভিন্ন ভিন্ন হয়। আবার কোথাও টেলোফেজ ঘটেই না। হ্যাঁ, কোনো কোনো প্রজাতিতে টেলোফেজ ঘটেই না, সরাসরি এই যখনই এদিকে চলে গেল, দুই মেরুতে দুটা চলে গেল, প্রোফেজ 2 শুরু হয়ে যায়। তা এই পর্যায়ে শেষে যে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় তার প্রত্যেকটিতে এন সংখ্যক ক্রোমোজোম থাকে। দেখো আমরা এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো নিউক্লিয়াস পেয়ে গেলাম। তাহলে ইন্টারকাইনেসিসটা কি? আমি শুরুতেই বলেছিলাম যে মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যবর্তী সময়টিকে ইন্টারকাইনেসিস বলা হয়। এই সময়ে প্রয়োজনীয় আরএনএ প্রোটিন সংশ্লেষিত হয়।